সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান কওমি মাদ্রাসায় জন্ম হয় না। সোনারগাঁয়ে একটা রিসোর্টে ধরা পড়ে সেই হেফাজতের কি সেক্রেটারি। সরকার যে ক্ষমতার লোভে মানুষকে গুম খুন করে যাচ্ছে এবং সব রকমের অধিকার খর্ব করে যাচ্ছে, এরা যদি না সরে, এরা যদি না যায়, আমরা কয়েকদিন পরে আমরা বাকি যারা বেঁচে আছি তারাও বেঁচে থাকতে পারবো না। সরকারের যে বাহিনী দ্বারা গুম করা হয়েছিল, প্রথমেই যখন আমার পরিবার এই ঘটনা আসলে সবগুলো পরিবারই ফেস করেছে। 900 লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ, যে এই জিনিস লোকগুলি কারা, তাদের তো খোঁজখবর না, তাদের তো আত্মীয় স্বজন আছে। আমাদের বঙ্গবন্ধুর নাতনি। আসসালামু আলাইকুম দর্শক, আবারও গর্জে উঠল আল্লামা মামুনুল হক 5ই মে, যেখানে শাপলা চত্বরের আলেম ওলামা সহ কোরআনের হাফেজদেরকে হত্যা করা হয়েছিল। সেই বিষয়টি নিয়ে আবারও গর্জে উঠলেন আল্লামা মামুনুল হক। মূলত প্রিয় দর্শক শ্রোতা, আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। মামুনুল হক সম্পর্কে এসব কী বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করব, ডিবি প্রধান হারুন আর রশিদ মিল্টন সামাদ্দারের আরও গোপন কিছু তথ্য ফাঁস করেছে এবং কি সরকারের ঘুম খুন এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন একজন সাহসী মেয়ে বা তার পরিবারের কাকে কাকে ঘুম করা হয়েছে সেই বিষয়টি নিয়ে। তো মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন সেই মেয়ের কথাগুলো শুনে আসি। সরকার যে ক্ষমতার লোভে মানুষকে গুম খুন করে যাচ্ছে এবং সব রকমের অধিকার খর্ব করে যাচ্ছে, এরা যদি না সরে, এরা যদি না যায়, আমরা কয়েকদিন পরে আমরা বাকি যারা বেঁচে আছি তারাও বেঁচে থাকতে পারবো না। সরকারের যে বাহিনী দ্বারা গুম করা হয়েছিল, প্রথমেই যখন আমার পরিবার এই ঘটনা আসলে সবগুলো পরিবারই ফেস করেছে। যখন যায় র্যাব অফিসে, তারা অস্বীকার করে এরকম কোনো অপরাধ হয়নি, এবং আমাদের পরিবার যখন জিডি করতে যায়, তাদের জিডি বা মামলা নেওয়া হয় না। এইভাবে সরকার কর্তৃক সরকার বাহিনী আমাদের পরিবারগুলোকে উত্তর দেয় এবং এই কেসগুলো কোনো ইনভেস্টিগেশনে যায় না। সরকারকে যখন জবাবদিহিতার আওতায় আনা হয় যে এই পরিবারগুলা বলছে যে এই বাংলাদেশেরই তারা নাগরিক, তারা কোথায়, তাকে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা জনগণের ট্যাক্সের টাকায় চলে তাদেরকে তুলে নিয়ে যায়, এদের জবাবটা কোথায়? সরকার কিন্তু একটারও জবাব দিতে পারেনি। আমি এই বড় পর্যায়ে এত বড় পদে থাকা যারা মন্ত্রী, আমি জানি না তারা কিভাবে দেশ চালায়, তারা বলেন যে এই লোকগুলা নিজেরা লুকিয়ে আছেন, তারা পালিয়ে গেছেন। এইরকম এই সমস্ত উত্তর ছাড়া সরকারের পক্ষে অন্য কোনো উত্তর আসলে দেওয়া সম্ভব হয়নি জনগণের কাছে। এটা একটা কথা। আরেকটা কথা, আমরা দেশের মধ্যে দেশের বিচার বিভাগ, আইন বিভাগের কাছে আসলে কোনো কিছু পাইনি, কোনো উত্তর পাইনি। যখন আমরা অ্যাপ্লিকেশন করেছি, আমরা যখন হাইকোর্ট রিট করেছি, তার কোনো শুনানি হয়নি। আন্তর্জাতিক পর্যায়ে ওয়ার্কিং গ্রুপ অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই ক্ষেত্রে জাতিসংঘের একটা টিম কাজ করে, সেখানে আমরা আমাদের কেসটা তুলে ধরেছি এবং আমাদের মতো যাদের গুম খুনের যে কেসগুলো, এক্সট্রাজুডিশিয়াল কিলিং এন্ড এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, সেই কেসগুলো যারা তখন তারা লিস্টেড করে এবং ইনভেস্টিগেশন করে টেস্টিফাই করে, তারা সেটার এগেইনস্টে তারা যখন একটা তালিকা সরকারের কাছে দেয় গত বছর 2022-এ, তখনও কিন্তু তারা প্রত্যেকটা এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস এন্ড এক্সট্রাজুডিশিয়াল কোনটা উত্তর দিতে পারেননি, সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি। তো এই ইনভেস্টিগেশন আসলে এই সরকারের যতদিন থাকবে আমরা তাদের কাছে আর পাবো না, আমরা আশাও করি না। কারণ যার কর্তৃক এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং সংগঠিত হওয়ার পরে যে সমস্ত বাহিনী দ্বারা হয়েছে, যে সমস্ত কমান্ডিং অফিসার দ্বারা হয়েছে, তাদেরকে রিওয়ার্ডেড করা হয়েছে, আমরা দেখেছি। পরবর্তীতে প্রমোট করা হয়েছে, তাদেরকে পদোন্নতি দিয়ে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে হয়েছে। তো যেই সরকার এই ঘটনাগুলো এই প্ল্যান মাফিক করে থাকে, তাদের কাছে আসলে আমরা বিচার আশা করি না, আমরা চাই না। আমরা চাই আন্তর্জাতিকভাবে একটা টিম গঠন করুক, জাতিসংঘ দ্বারা একটা টিম গঠন করুক, করে সেইটার ইনভেস্টিগেশন হোক এবং আমরা তাহলে ন্যায্য বিচার পাবো এবং আমাদের ভাইদেরকে আমাদের কাছে ইনশাল্লাহ ফেরত পাবো। এবং আমরা এই দেশেরও একটা পরিবর্তন চাই, এই ব্যবস্থার একটা পরিবর্তন চাই, কারণ আমাদের বাকি সকল ব্যবস্থায় দেশের সবকিছু অকেজ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই এক সরকারের কারণে। এই ক্ষমতার লোভে, সরকার যে ক্ষমতার লোভে মানুষকে গুম খুন করে যাচ্ছে এবং সব রকমের অধিকার খর্ব করে যাচ্ছে, এরা যদি না সরে, এরা যদি না যায়, আমরা কয়েকদিন পরে আমরা বাকি যারা বেঁচে আছি তারাও বেঁচে থাকতে পারবো না। প্রিয় দর্শক শ্রোতা, সেই মেয়েটির কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। 2 নম্বরে চলুন আল্লামা মামুনুল হক সাহেব সেই শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে অবশেষে গতকাল 5ই মে তিনি আবারও অগ্নিঝরা বক্তব্য দিলেন। চলুন শুনে আসি। সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান কওমি মাদ্রাসায় জন্ম হয় না। যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার হাটহাজারীর সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার
ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সে পথকে ভুলব না। তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। প্রতি ফোঁটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা, আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি, আবার আরেকদিকে সমর্থনও করি। প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা, আমাদের এই কারাভোগ, আমাদের এই কারাবরণ, আমরা এই শব্দগুলি বেশি বলি। কি বললাম? কারাভোগ, কারাবরণ। কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায়। কারা নির্যাতন নয়, আসলে তো এটা কারাবরণ। আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না, তাহলে এটা তাদের মিস ইনফরমেশন। আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয়। এই পথে লাল গালিচা থাকে, কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে, তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয়, তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্তের নজরানা দিয়ে আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো, যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার হাটহাজারীর সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সে পথকে ভুলব না। তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। শহীদ হয়েছে আমার ভাই, সরি বলেন। বাংলায় না বলতে চান দুঃখিত, দুঃখিত যদি বলতে না চান আপনাদের প্রিয় ভাষা ইংলিশেই বলেন, তবে কি বলেন? সরি বলেন। সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান কওমি মাদ্রাসায় জন্ম হয় না। আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটা আপনারা শুনলেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লামা মামুনুল হক সাহেব যে রিসোর্টের ঘটনা ঘটেছিল বা কারাবন্দী হয়েছিল, সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলে কি বলতেছে মামুনুল হক সাহেব সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চলুন সেই ভিডিওটিও দেখে আসি। যারা এটা করছে দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কি। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না। গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে ধরা পড়ে সেই হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়লো। এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা বলতে পারে, অসত্য কথা বলতে পারে, তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেখুন যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখলেন, আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। তো মাঝখানে একটি কথা বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন সর্বশেষ ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেবের সেই মিল্টন সামাদ্দারকে নিয়ে কি বলতেছে শুনে আসি। 900 লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ, যে এই জিনিস লোকগুলি কারা, তাদের তো খোঁজখবর না, তাদের আত্মীয় স্বজন আছে। আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হোয়ের অধীনে থেকে দায়িত্ব পালন করছেন। আর সেই দেশেই অটিজমের নাম ধারণ করে কিছু অসহায়, গরিব, বয়স্ক, বাক প্রতিবন্ধীহীন, প্যারালাইজড, ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে অটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য 1 টাকা খরচ করছেন না। এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি বলি এদের উল্টো তাদেরকে টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন। আরেকটি কথা যে কথাটা স্বীকার করেছেন, সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানাতেনি। তাহলে যে 900 লোকের কথা সে বললেন, 900 লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ,
যে এই জিনিস লোকগুলি কারা, তাদের তো খোঁজখবর নেওয়া, তাদের তো আত্মীয় স্বজন আছে, একটু খোঁজখবর না দেওয়া, থানার মধ্যে জিডি না করা, হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন, আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে এই লাশগুলি কোথায় গেলেন। কারণ এই লাশগুলি যে মারাও যায় ওটা রেজিস্টার থাকবে, এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, কি হলো তার, এই লোকটা কেন মারা গেল, এটা তো একটা রেজিস্টার থাকবে। সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা, যে এই লোকটার বাড়ি কোথায়, তার আত্মীয় স্বজনকে জানানো। সে উল্টা যেই মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকেই টর্চার সেলে পিটাতো, আর যেন কোনোদিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে। সেইভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন, এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো শুধু টাকার উদ্দেশ্যেই, এখন তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, কয়েকদিনে 1,50,00,000 টাকা এসে গেছে, সে টাকাগুলি খরচ করে নাই। তাহলে তার উদ্দেশ্যটা কি, এটাও আমরা তদন্তে নিয়ে আসছি। তাহলে তুমি যদি মানবতার ফেরিওয়ালাই হই, তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা, হাসপাতালে পাঠানোর কথা, এবং যদি কেউ মারা যায়, মানুষ মারা যেতেই পারে, তাহলে তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও। মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো মন দিয়ে শুনেছেন। তো কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ছিল পর্যন্তই। আল্লাহ হাফেজ।